আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্রেক নিবেদিত অন্তরালের গল্পে। আমাদের সাথে আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন আমাদের জিনাতারা তন্নি আপু। তন্নি আপু, তন্নি আপু আমাকে শুনতে পাচ্ছেন? তন্নি আপু শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের আপু আছে। ওকে, ব্র্যান্ড ফোকাস হলো আমাদের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমাদের ব্র্যান্ড ফোকাস আমাদের যে কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড ডেভেলপিং এর জন্য যে কোনো সহযোগিতা আপনাদের করে থাকে এবং ওয়ার্ল্ড ট্র্যাক হচ্ছে আমাদের উদ্যোক্তাদের একটি ব্যাকআপ সাপোর্ট। হ্যাঁ, তো আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে কুকিং আর্ট। জিনাতারা তন্নি আপু, জি আপু। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে কুকিং আর্ট। তো আমাদের সাথে আছে তন্নিস কিচেন থেকে জিনাতারা তন্নি আপু। তন্নি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আপনার সাথে অনেক গল্প করব। আমরা আপনার পথ চলা সম্পর্কে অনেক কিছু জানবো। আমরা আজকে রন্ধন শিল্প সম্পর্কে অনেক কিছু জানবো। তো প্রথমে আমরা ছোট করে আপনার সম্পর্কে একটু জানতে চাই যে আপনি আসলে কিভাবে এই রন্ধন শিল্পের সাথে নিজেকে জড়ালেন বা আপনার এই পথ চলাটা কিভাবে শুরু হলো? আসলে আমরা কম বেশি সবাই রান্না করি। রান্নার ঘরের সাথে সবারই অল্প স্বল্প হলেও পরিচয় আছে। তা মানে রান্না করলে রাঁধুনি হয়, কিন্তু রন্ধন শিল্পের সাথে জড়িত হওয়ার পেছনে হচ্ছে অনুপ্রেরণাটা আমার মানে ফ্যামিলির বলা যায়। তাদের মানে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই আমি আর কি এই মানে শখটা কি প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করেছি। আর এর পিছনে আমার মানে আরো কিছু লোক ছিল যারা চাইতো আমি আর কি কিছু একটা করি, সেই কারণেই আর কি করা। আচ্ছা, তো আপনার মানে পরিবার সম্পর্কে আসলে আমরা কিছু জানতে চাই। পরিবার থেকে আপনি মানে কিরকম সাপোর্টটা পেয়েছেন, তারা আপনার পাশে কিভাবে দাঁড়িয়েছিল, বা এই পথ চলার তাদের অবদানটা একটু জানতে চাই। আসলে পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছু করাই খুব কঠিন হয়ে যায়। আমার বেলায়ও তাই ছিল। শুরু থেকেই আমি পরিবারের সাপোর্ট পেয়ে মানে এসেছি। এখন পর্যন্ত তারা আমাকে সব বিষয়ে, শুধু মানে অন্যান্য বিষয়, পারিবারিক বিষয় শুধু না, এমনকি তারা আমার এই রান্নার ব্যাপারটা, আমার পেজ চালানো, এই ব্যাপারগুলোতেও তারা একদম ফুল মানে সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমার জন্য সবকিছু বেশ সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি পরিবারের পক্ষ থেকে যখন আসলে সাপোর্টটা মানুষ পায় তখন তার পথ চলাটা একটু সহজ হয়ে যায়। এছাড়াও হয়তো সে পারে আগাতে, কিন্তু খুব কঠিন হয় আর কি রাস্তাটা। তো আপনি যখন এই রান্নার সাথে নিজেকে জড়ালেন তখন কি আপনি মানে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কোর্স করেছেন বা মানে এরকম কোনো ট্রেনিং কি নিয়েছেন? না, প্রাতিষ্ঠানিক ট্রেনিং আমার কখনো নেওয়া হয় নাই, কারণ এইটাকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা কখনো ছিল না। তবে হ্যাঁ, পারিবারিক ট্রেনিং নিয়েছি, যেমন শাশুড়ি মা, তারপরে যা, তাদের কাছ থেকে আমার মূলত রান্নার শেখাটা। তাদের রান্না অনেক ভালো হয়, তাদের রান্নার অনেক মজা। আমার শাশুড়ি অনেক মজা করে রান্না করে। তার রান্নাটা আমার কাছে শুরু থেকে আর্টের মতো মনে হতো। আমি সেগুলোই ফলো করতাম এবং সে তাদের কাছ থেকেই আসলে মূলত আমার রান্নার হাতে করি। শাশুড়ি আম্মার কাছ থেকে মূলত আপনার রান্নাটা সুন্দর করে হ্যাঁ, শেখা? শাশুড়ি, আমার মা, আমার যা। আমার যাও খুবই ভালো রান্না করে, সেও আমার শাশুড়ির কাছ থেকেই রান্না শিখেছে। যার কারণে মানে তাদের তাদের কাছেই আর কি মূলত আমি রান্নাটা শিখেছি। আচ্ছা,
কি কি ধরনের রান্না আপনি মানে সাধারণত করে থাকেন, বা আপনার দর্শকরা, আপনার যারা মানে আপনার রান্নাগুলো যারা নিচ্ছেন বা যারা করছেন, তারা কোন কোন রান্নাগুলো বিশেষ করে পছন্দ করেন, বিশেষ কোনো আইটেম বা বিশেষ কোনো খাবার? রান্না আমি মূলত কাস্টমার যেরকম চায়, যেভাবে বা যে আইটেম গুলো বলে তাই করি। তার ভিতরে বাংলা, চাইনিজ, তারপরে আপনার মানে এই বিরিয়ানি, সব ধরনের আইটেম গুলোই রাখি। কিন্তু সব থেকে বেশি সেল হয় আমার চিকেন সেট মেনুটা। এটা বাজেট আচ্ছা ফ্রেন্ডলি একটা সেট মেনু, যার কারণে বাচ্চাদের বার্থডে পার্টি, অফিসের পার্টি গুলোতে বা যে কোনো গেট টুগেদারে মানুষ আর কি খুব এই জিনিসটাই প্রেফার করে। আচ্ছা। তো যখন আপনি মানে এই কাজগুলো করেন, রান্না বান্না, তো আপনার তো ফ্যামিলিকেও আসলে সমানভাবে সময় দিতে হয়। তো জি, সেক্ষেত্রে আপনি বিষয়গুলো কিভাবে ম্যানেজ করেন? আসলে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে গিয়েই পড়াশোনা শেষ করার পরও চাকরি বাকরি কিছুদিন করেছি, তারপর আর কন্টিনিউ করা হয় নাই। তাই সবসময় মাথায় ছিল যে পরিবারকে প্রায়োরিটি দিয়েই কিছু একটা করব। এবং এই রান্নার এই পেজটা খোলার পর আমি একদম স্যাটিসফাইড, কারণ আমি আমার 3 বাচ্চাকে একদম ফুল টাইম অ্যাটেনশন সময়টা দিতে দিয়ে, পারেন। সময়টা দিয়ে আচ্ছা। তারপর আমি এটা ম্যানেজ করতে পারছি। হ্যাঁ, বাসায় থেকে যেহেতু আপনি কাজটা করতে পারছেন, সেজন্য আপনার জি, জন্য আসলে অনেক কাজটা খুব সহজ একটু, হয়ে যায়। হ্যাঁ, তারপরে আবার মানে ফ্যামিলির সাপোর্টটা যেহেতু আছে, জি, সেজন্য আচ্ছা। তো মানে কাজ করার ক্ষেত্রে কি কি ধরনের বাধা উম, মানে আসলে হয়, কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন একটা মানুষ হয়। তো সেক্ষেত্রে কি কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে এ পর্যন্ত? আমার আসলে বাসা থেকে কোনো বাধা নাই, বাধাগুলো যা হয় বাইরে। তার ভিতরে মেইন বাধা হচ্ছে আপনার যেমন আপনি গ্রোসারির যে মানে পাবলিক প্লেসে যখন আপনি আমার করতে হয় বা কেনাকাটা করতে যেতে হয়, তখন পাবলিক গ্যাদারিং একটা প্রবলেম হয়। একটা মেয়ে আচ্ছা। হিসেবে আমি তখন আনইজি ফিল করি। তখন মনে হয় যে না, আমার জায়গায় একটা ছেলে হলে হয়তো আরো ডিপলি গিয়ে, আরো একদম সোর্সিং এর একদম শেষ প্রান্তে গিয়ে খুব কম দামে জিনিসটা কিনতে পারতো, যেটা আমি আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে আচ্ছা যায়। আচ্ছা আর এর আচ্ছা। বাইরে কিছু সমস্যা থাকে, ছোটখাটো গুলো থাকবেই, কখনো ডেলিভারি ম্যান নিয়ে থাকে, কখনো হেল্পিং হ্যান্ড নিয়ে থাকে। তবে হুম। আলহামদুলিল্লাহ সবকিছু ম্যানেজ করেই আর কি চলছে। আচ্ছা। তো উম, যখন আপনি এই কাজগুলো করেন, তখন নিশ্চয়ই আপনার অনেক আহ, মানে পরিচিত, অনেক আত্মীয় স্বজন সবাই আপনাকে অনেক বেশি করে এখন আরো চিনছে, জানছে, হ্যাঁ। তো উম, দেশের মানুষজন আপনার সম্পর্কে অনেক কিছু জানছে। তো মানে আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে আসলে একটু জানতে চাই, যে মানে কাজ করতে গিয়ে আম, কি কি ধরনের মানে অ্যাচিভমেন্ট আপনার হয়েছে এ পর্যন্ত? আসলে মানে অ্যাচিভমেন্ট বলতে যা বোঝায়, আমি এই মুহূর্তে সেটাকে বুঝি যে সবার ভালোবাসা। আহ, আমি যেভাবে রেসপন্স পেয়েছি, আমার নিজেরও ধারণা ছিল না যে এতখানি রেসপন্স আমি পাবো। আমি আমার কাজের ক্ষেত্রে সৎ ছিলাম এবং মানুষও আমাকে ঠিক একইভাবে মানে তারা নিয়েছে। এক একজন আমাকে অর্ডার দেয়, মনে হয় যে কত আপন তারা, কত মানে কত পার্সোনাল কথা, কত মানে আবেগ দিয়ে তারা আমার সাথে কথা বলে। তখন মনে হয় যে না, আচ্ছা। আমি তাদের একদম মানে মনের ভিতর আমি চলে যেতে পারছি, যার কারণেই আজকে মানে অনেকখানি আগাইছি। এবং আমি হুম হুম। কোনো পুরস্কারকে বলবো না অ্যাচিভমেন্ট, আমি মনে করি এই মানুষের ভালোবাসাটাই আমার জন্য আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো খাবার নিয়ে আসলে আমরা মানে সবাই জানি যে যখন আমরা কোনো একটা খাবার নিয়ে কাজ করি, সেই খাবারটা আমাদের বাচ্চারাও খাচ্ছে, আমরা যারা আমরা খাচ্ছি, বয়স্ক মানুষও খাচ্ছেন। তো সেক্ষেত্রে মানে খাবার ব্যাপারে কোন বিষয়গুলো আপনি বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, বেশি খেয়াল করে থাকেন আমি বা খেয়াল কাস্টমারকে যে খাবারটা খাওয়াই, বাসায় প্রতিদিন দেখা যায় সেই খাবারটাই আমি আমার পরিবারের মেম্বারদেরকেও দিই। একই খাবার আমি আচ্ছা। কাস্টমারকে দিই, সেই খাবারটারই কিছু অংশ আমি আমার ফ্যামিলিকে সার্ভ করি। সুতরাং হুম। খাবারের বেলায় আমি আমার পরিবারের যেভাবে যত্ন নেই, কাস্টমারের বেলায় ঠিক একইভাবে যত্ন নেই। আমি তেলটা
খুব বেছে মানে ভালো তেল ইউজ করি। আমি হাইজেনটা একদম 100% মেনটেন করার চেষ্টা করি। আর পরিষ্কার আচ্ছা পরিচ্ছন্নতা যদি না থাকে কাজের ক্ষেত্রে, তখন শারীরিক সুস্থতাটাও থাকে না। তা আমি আমার পরিবারকে জি যেমন সুস্থ রাখতে চাই, আমি চাই আমার কাস্টমাররাও তেমন সুস্থ থাকুক। তাই মানে আমি একদম মানে মন থেকে চেষ্টা করি যেন খাবারটা একদম পরিষ্কার মানে পরিচ্ছন্ন ভাবে কাস্টমারের হাতে পৌঁছায়। আচ্ছা। তো সেক্ষেত্রে মানে যখন আপনি খাবারগুলো মানে পার্সেল করছেন, তখন কি কি বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? মানে আরো অনেকেই ধরেন এই ধরনের কাজগুলো করছে, মানে রন্ধন শিল্পের সাথে নিজেরা জড়িত। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন বিষয়গুলো আসলে বেশি খেয়াল রাখা উচিত? পার্সেল করার সময় একটা হচ্ছে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচারটা যদি খুব বেশি গরম দিয়ে দেন খাবারটা, তাহলে বেশিক্ষণ ভালো থাকবে না। গরম খাবারটা হুম, ঢেকে দিলে কিছুক্ষণ পরেই এটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এই একটা জি মাঝারি একটা টেম্পারেচারে খাবারটা বন্ধ করতে হবে। এবং সিলটা এমন ভাবে করতে হবে, মানে খাবারটা প্যাকিং এর ক্ষেত্রে এমন ভাবে করতে হবে যেন খাবারটা কখনোই বক্সের বাইরে চলে না আসে। ঝোল থাকবে, ঝোলটা যেন, গ্রেভিটা যেন বাইরে চলে না আসে। হুম তারপরে সিলেকশন, বক্স সিলেকশন, এটা ফুড গ্রেড বাটি হতে হবে। নর্মাল কম দামি প্লাস্টিক গুলো ইউজ করা যাবে না। তারপরে জি আপনার যখন আপনি ডেলিভারি ম্যানের হাতে দিবেন, সেটা ডেলিভারি ম্যান যেন আপনার কাছ থেকে খাবারটা নিয়ে কাস্টমারের হাতে একদম পারফেক্টলি পৌঁছায়, যেন জিনিসটা নষ্ট না হয় সেই ব্যবস্থা করে জি দিতে হবে। সেই নয়তো কাস্টমার শেষ পর্যন্ত আপনি ঠিকই দিলেন, কিন্তু ডেলিভারি ম্যানের কারণে আপনার খাবারটা ঠিক মতো পৌঁছাবে না। তাই আপনাকে প্রতিটা হুম স্টেজই সতর্ক থাকতে হবে। আচ্ছা। তো আমরা আপু আপনার হচ্ছে রান্না বান্না সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার আমি আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাই, মানে আপনার এডুকেশন, আপনার আহ, ব্যক্তিগত আহ, মানে বিষয়গুলো একটু জানতে চাই, যে আপনার আসলে লেখাপড়াটা মানে শেষ করে কিভাবে আপনি লেখাপড়াটা শেষ করলেন বা কতটুকু পর্যন্ত কি করেছেন? আমি 2000 এসএসসি দিয়েছি, এসএসসি 2002। বাবার ইচ্ছা ছিল সরকারি চাকরি করব, বিসিএস দিব। শাশুড়িও একসময় তাই চাইতো। তো পড়াশোনা শেষ করার পর ব্রিটিশ কাউন্সিলে অ্যাজ এ ইনভিজিলেটর আমি 2008 থেকে 2013 পর্যন্ত করি। তখন আমার ফার্স্ট বেবি, সেকেন্ড বেবি হয়ে গেল। সেকেন্ড বেবির পর আসলে আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। তখন আচ্ছা থেকে আমি আসলে বাসাই। এই তো ইকোনমিক্স এ মাস্টার্স করেছি বদরুন্নেসা থেকে। পড়াশোনা এই পর্যন্তই, বিসিএস দিয়েছিলাম কিন্তু ওইটা হয় নাই। আচ্ছা। না আসলে আমরা অনেকে মনে করি যে লেখাপড়া অনেক মানে করেছি, এখন রান্না বান্না নিয়ে নিজেকে এত ব্যস্ত রাখবো, আমরা প্রাতিষ্ঠানিক মানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে জব করব, এভাবে হয়তো অনেকে চিন্তা করে। সেজন্য আসলে আমরা যখন লেখাপড়া শেষ করি, তারপরেও আমাদের এই এডুকেশনটাই আমাদের এই শিল্পের ক্ষেত্রে আসলে অনেকটা সহায়ক হয়ে, মানে যেহেতু আমাদের অনেক নলেজ থাকে মানে খাবার সম্পর্কে, তারপরে পরিবেশ সম্পর্কে, মানুষজন সম্পর্কে। তো সেক্ষেত্রে মানে এডুকেশনটা থাকলে একটু হেল্প হয় আর কি বিষয়টাতে। জি। আমিও পড়াশোনা যখন করেছি তখনও চিন্তা করতাম যে জবই করব, এই রান্নাতে আসবো এটা চিন্তা করি নাই। কিন্তু একটা সময় সব দিন শেষে আমরা যখন মা হয়ে যাই তখন প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়। তখন ওই জি বাচ্চাদের জন্য ঘর ছেড়ে মায়েরা যায় না, কাজ করে না বা সম্ভব না তা বলবো না। তবে হ্যাঁ, কারো কারো জি প্রায়োরিটি বেশি থাকে। আমার যেমন প্রায়োরিটিটা বেশি ছিল, যার কারণে আমি আর কি বাচ্চাদেরকে প্রায়োরিটি দিয়ে প্রফেশনাল লাইফটা আর কি বেছে নেই নাই, ওইটাকে ছেড়ে দিয়েই বাসায় ছিলাম। জি এবং মনে হতো সবসময়, বাসায়ও আমার হাজবেন্ডও বলতো যে হ্যাঁ সময় আছে, তুমি করবা, কিছু একটা করতে হুম পারবা। আলহামদুলিল্লাহ হুম। সেভাবেই আর কি হয়েছে। আচ্ছা, বাচ্চারা আপনার খাবার কেমন পছন্দ করে? উম, বাচ্চারা যখন আপনার হ্যাঁ, খাবারটা বড় খায়? বাচ্চাটার বয়স 10 বছর, সে এখন মজার খাবার বুঝতে শিখেছে, সে খায়। মেজোটাও কিছুটা কিছুটা শিখেছে। আর ছোট জন এখনো শেখে নাই, সে এখনো মানে তার নিজস্ব ফুডেই আছে। আচ্ছা। তো আহ, আপনি মানে ভবিষ্যতে যখন মানে রান্না বান্না নিয়ে যখন মানে আহ, ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা যে আপনি রান্নাটাকে সামনে আরো কিভাবে
আরো এটাকে করতে চান, বা কোনো রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু করতে চান কিনা? না, রেস্টুরেন্টের কোনো ইচ্ছা আমার আপাতত নেই। আমার ইচ্ছা আছে এটা যদি অর্ডার বাড়ে, আমার শুরুতে যেমন হেল্পিং হ্যান্ড ছিল না করোনার সময়, তারপরে একে একে করে এখন চাহিদা অনুযায়ী আমি 3 জনকে রেখেছি। তো যদি কখনো চাহিদা আরো বাড়ে, আমি চাইবো আরো লোক যেন আমি মানে আমার কাছে রাখতে পারি, যেন তারা আমার মাধ্যমে আমার কাছে থেকে তাদের পরিবারকে সাহায্য করতে পারে, আমি নিজের সাথে সাথে আরো কয়েকজনকে স্বাবলম্বী করতে পারি। সেটাই আমার আসলে ইচ্ছা। তারপরে দেখা যাক ভবিষ্যৎ কি হয়, কেউ জানি না। এইটাই আপাতত। আচ্ছা, কিভাবে মাথায় আসলো যে আসলে আমি এই রন্ধন শিল্পটাকে আরো মানে এটাকে আমার প্রফেশন হিসেবে নিতে পারি? এটা আসলে আমার মাথায় সরাসরি আসে নাই। আমার আসলে কাস্টমাররাই আমাকে এখানে নিয়ে আসছে, কারণ উদ্বুদ্ধ আমি করেছে যখনই এগুলা? কোথাও, হ্যাঁ, উদ্বুদ্ধ করেছে। আমি যখন কখনো কোনো দাওয়াতে যেতাম, তখন ওই যে বাইরে থেকে ফল মিষ্টি এগুলো কিনে নিয়ে যেতাম না, আমি কিছু একটা বাসায় আমার রান্না করে সেখান থেকে নিয়ে যেতাম। তো এরকম করে বাচ্চাদের স্কুলের টিফিন থেকে সবাই দেখে দেখে যে হ্যাঁ এটা তো অনেক মজা, আপনার ভাবি আপনার বাচ্চার টিফিন তো আমার বাচ্চা খুব পছন্দ করে। এই ধরনের একটা হুম। সিচুয়েশন থেকে চিন্তা করলাম যে তাহলে আমি এই ধরনের একটা পেজ ওপেন করি, তাহলে আমার খাবারটা সবাই পাবে। তা ওখান থেকেই আসলে শুরু। এবং তারপর উইতে ঢোকার পরে আমার এটার চাহিদা অনেক বেড়ে গেছে, এবং আমার প্রসাদটা এইভাবেই করেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার বাচ্চার ধরতে গেলে একরকম বাচ্চার স্কুল থেকেই মানে আপনার জি, এখান, জি, হ্যাঁ, আগ্রহটা আসে আর কি, যখন সবাই মানে প্রশংসা করে তখন ইচ্ছা করে ভালো যে লাগে। আসলে হ্যাঁ ভালো লাগে বিষয়গুলা। তো আমরা যারা মানে এই সেক্টরটাতে মানে কাজ করতে চান যারা, তারা আসলে কোন কোন বিষয়গুলো আসলে তাদের খেয়াল রাখা উচিত, বা তাদের কিভাবে এগিয়ে আসা উচিত এই রন্ধন শিল্পটাকে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য? আসলে সব ক্ষেত্রেই যেটা হয়, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তা আপনি রান্না কম বেশি সবাই জানে, কিন্তু রান্নার লুকসটা যদি ভালো হয় তখন আপনি মানুষকে অ্যাট্রাকশনটা আর কি তারা ফিল করবে। তাই বলবো যে যে যেভাবেই রান্না করুক, প্রেজেন্টেশনটা যেন ভালো হয় আর খাবারের মানটা যেন ভালো হয়, কারণ যখনই দেখে কেউ নিবে কিন্তু তারপর খাবারটা ভালো হবে না, দ্বিতীয়বার কেউ অর্ডার করবে না। তাই খাবারের মানটা যেন ভালো হয়, সততা থাকলে সে এগিয়ে যাবেই। মানে কিছু বেসিক জিনিস যদি আপনি রাখেন, যে আপনি কাজের ক্ষেত্রে অনেস্টিটা রাখবেন, আপনার খাবারের মানটা ঠিক রাখবেন, ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আচ্ছা, আচ্ছা আপু, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট বিরতি নিব। হ্যাঁ, আমাদের সাথেই থাকবেন। আমাদের ব্র্যান্ড ফোকাস আয়োজিত আমাদের আজকের অন্তরালের গল্পে আমাদের সাথে আছে জিনা তারা তন্নি আপু। আমরা কিছুক্ষণ পরে আবার অনুষ্ঠানে ফিরে আসবো।
আমরা আবার ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পরে। আমাদের আজকের আয়োজন ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ডটেক নিবেদিত অন্তরালের গল্পে। আমাদের সাথে আছেন জিনাতারা তন্নি আপু, তন্নিস কিচেন থেকে। তন্নি আপু, আচ্ছা, আমাদের সবারই আসলে মানে একটা প্রথম থেকে একটা ইচ্ছা থাকে যে আমরা চাকরি করব। হ্যাঁ, তো আমরা আসলে নিজেদেরকে ওভাবেই মানসিকভাবে আসলে রেডি করে ফেলি যে আমরা চাকরি করব। তো সেক্ষেত্রে আমরা যখন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে আসলে প্রেজেন্ট করি, যখন নিজেরা একজন উদ্যোক্তা হতে যাই, সেক্ষেত্রে আপনার মানে কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন একজন উদ্যোক্তার মধ্যে? আসলে উদ্যোক্তা হওয়ার জন্য না, যে কোনো কাজের ক্ষেত্রে আমি মনে করি আপনার মানে কাজটার প্রতি আগ্রহ আছে কিনা, আপনার কাজটা কি শুধুই আপনি দায়িত্ব থেকে মানে করতে হবে বলে করছেন, নাকি কাজটার প্রতি আপনার একটা ভালোবাসা কাজ করে, সেই জিনিসটা মানে দেখতে হবে। সেই আপনার কাজকে যদি আপনি ভালো না বাসেন, সেই কাজটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। আপনি হয়তো শুরু করলেন, কিছুদিন করলেন, কিন্তু তারপর সেই জিনিসটা আর চলবে না, কারণ একসময় আপনি নিজেই আগ্রহ হারিয়ে ফেলবেন, তখন জিনিসটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাই আমি মনে করি যে নিজের ভিতরে ডেডিকেশনটা থাকতে হবে। হ্যাঁ, ডেডিকেশনটা থাকতে হবে, আপনার কাজটাকে জানতে হবে। একদম কেউ একটু শিখিয়ে দিল, সেখান থেকে একটু নিয়ে আমি করলাম, সেই জিনিসটা হবে না। আপনার এ টু জেড আপনার সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ কাজের ক্ষেত্রে অনেক সমস্যা আসে। সেই সময় আপনার যদি ক্লিয়ার ধারণা না থাকে, আপনি সেই সমস্যাগুলো ইনস্ট্যান্ট আর কি সমাধান করতে পারবেন না। তো যে কোনো বিষয়ে পরিষ্কার ধারণা নিয়েই কাজ শুরু করা উচিত। আর কাজের ক্ষেত্রে সততা, আবারও বলবো, সততা ছাড়া কোনো উপায় নাই। সততা থাকলে আপনার কাজ মানে যে কাজই নামেন না কেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। জি আপু, আসলে সততাটা খুবই জরুরি। আর যেহেতু আমরা মানে যেহেতু এটা মানে খাবার নিয়ে একটা কাজ, এখানে তো মানুষ মানে সরাসরি জড়িত, এখানে একটা মানুষের হেলথ, হ্যাঁ, সবকিছু এটার সাথে জড়িত। সেজন্য আমাদের আসলে প্রতিটা বিষয়ে মানে সৎ থাকাটা খুব জরুরি। তো আপনি আপু যখন মানে এই খাবারগুলো আপনি রেডি করছেন, তো এই মানে কুরিয়ার করা বা এই খাবারগুলোকে পাঠানোর সময় আপনি মানে কি কি সমস্যার সম্মুখীন হন, মানে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর? হ্যাঁ হ্যাঁ, খাবার আমার মানে হোমমেড ফুড হচ্ছে কুরিয়ারে পসিবল না, কারণ এটা আমি গরম গরম খাবার মানে কাস্টমারের হাতে পৌঁছাতে হয়। যার কারণে পার্সোনাল ডেলিভারি ম্যান বা বিভিন্ন হয়তো থাকতে পারে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন পেজের মাধ্যমে খাবার ডেলিভারি করে অনেকে, কিন্তু দিন শেষে আমি সেই সব জায়গাগুলো থেকে মানে একরকম বিরক্ত হয়েই ফেরত এসেছি, কারণ তাদের ইটার কমিটমেন্ট ঠিক থাকে না। আমার খাবার দিতে হবে 6টায়, যদি 6টায় আমি ডেলিভারি দিতে হয়, তাহলে আমাকে ডেলিভারি ম্যানের হাতে খাবারটা দিতে হবে 4টায়, যেন সে 1 ঘন্টা টাইম নিয়ে মানে সময় মতো পৌঁছাতে পারে। সেক্ষেত্রে তারা অনেক সময় টাইমটা, কারণ আমার আর্জেন্সিটা তারা বুঝতে পারে না, তারা তাদের সময় মতো আসে, তাতে হয় যে কাস্টমার সময় মতো খাবারটা পায় না। তা আমি এই জন্য এখন আর মানে বাইরের লোক ইউজ করি না, আমি একদম পার্সোনাল লোক ইউজ করি ডেলিভারির ক্ষেত্রে, যার কারণে আমার ডেলিভারি গুলো একদম অন টাইম হয়। আমি তাদেরকে আগে থেকে রেডি রাখি এবং অন টাইম তাদের হাতে খাবার দেই। মাঝখান থেকেও আমি ট্র্যাক করি তারা যেন সময় মতো খাবারটা নিয়ে পৌঁছাতে পারে, এবং কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত আমি তাদেরকে মানে ট্র্যাক করতে থাকি, যেন মানে সেই জিনিসটা একদম পারফেক্টলি হয়। মানে আমার হাত থেকে কাস্টমারের হাত পর্যন্ত খাবারটা যেন গরম এবং একদম সেফলি যায়, সেই জিনিসটা আমি মেক শিওর করি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি মানে আসলে ঢাকার ভেতরে অর্ডার গুলো বেশি মানে নিয়ে থাকেন, নাকি ঢাকার বাইরেও আপনি পাঠান কোনো ড্রাই ফুড বা এই টাইপের? ভিতরেই বেশি না, ঢাকার ভিতরেই আমাকে করতে হয়, কারণ
গরম খাবার ঢাকার বাইরে তো নিশ্চয়ই সার্ভ করা সম্ভব না। পসিবল না, তবে জি হ্যাঁ, তবে এখন যেটা হচ্ছে যে অনেকে যারা খাবার আমার খেয়েছে এবং খুব পছন্দ করেছে, তাদের ভিতর থেকে জি। কেউ কেউ ফ্রোজেন করে তাদের রিলেটিভদের কাছেও নিয়ে যাচ্ছে। সেটা যেরকম এর হয়েছে, চিটাগাঙে নিয়ে গেছে আমার আর্জেন্সিটা তারা বুঝতে পারে না তারা। জি 60 পিস 60 পিস রোস্ট, তারপরে 60 পিস কাবাব একজন তার মাকে আর ভাইকে পাঠিয়েছে ফ্রোজেন করে, তারা আচ্ছা নিজেরাই নিজেদের ব্যবস্থাপনায় প্লেনে করে নিয়ে গেছে, সেটা চিটাগাঙে ছিল। তারপরে আরো আচ্ছা কাছাকাছি এরিয়া মানে তারা আর কি ওই ফ্রোজেন করে নিয়ে যায়, সেটা সম্ভব, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় না, সেটা যদি কাস্টমারের ইচ্ছা থাকে তখন সম্ভব হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে মানে আমরা ঢাকার বাইরেও কখনো কখনো আশা করতে পারি। হ্যাঁ, যদি কাস্টমারের ইচ্ছা থাকে তখন সম্ভব। হুম, আচ্ছা। তো যখন মানে একজন মেয়ে যখন একজন গৃহিণী, সে যখন একজন রন্ধন শিল্পী, সে যখন একজন মা, সে যখন একজন স্ত্রী, সে যখন একজন বাসার মানে আহ বউ, সে তখন এতগুলা দায়িত্ব যখন সে পালন করছে, তখন আসলে তার নিজের মানে কি ধরনের আসলে অনুভূতিটা হয়, কেমন লাগে যে আসলে এতগুলো রোল হ্যাঁ, আপনি প্লে করছেন? আসলে আমাদের জীবনের সার্থকতাটা এখানেই, যখন আপনি সব কিছু ম্যানেজ করে সুন্দর মতো চলতে পারবেন, সবাইকে হ্যাপি রাখতে পারবেন, তখনই আপনার কাছে মনে হবে যে আপনি সার্থক। সেক্ষেত্রে আমিও প্রতিটা মানে প্রতিটা রোলেই চেষ্টা করি একদম মানে আমার 100% দিতে। আমি আমার বাচ্চাদের টেক কেয়ার করার ক্ষেত্রেও একই কাজ করি। আমি আমার শাশুড়ির সাথে ওইভাবে একইভাবে গল্প করে তার সাথে ফ্রেন্ডলি একটা নিয়ে অ্যাটিটিউড নিয়ে আমি সময় কাটাই। আমার হাজবেন্ডকেও আমি আচ্ছা আলাদা করে এইভাবেই সময় দিই। তেমনি আবার রান্নার আচ্ছা, ক্ষেত্রে একদম আমার টাইম রুটিন, সোজা কথা আমি একটা রুটিন লাইফ মেনটেন করি। চেষ্টা করি একদম সময়টা ভোরবেলা, মেনে চলা আসলে খুবই জরুরি যার যার প্রত্যেকটা বিষয়ে। হ্যাঁ, আপনার আপনি যেমন মা, তেমনি আপনি বউ, তেমনি আপনি একজনের স্ত্রী। তা সবারই আপনার জি মানে আপনার চাহিদাটা সবার কাছেই। তা জি, সবাইকেই আপনি দিতে হবে সমান, যদি রুটিন করে চলতে পারেন তাহলে সবাইকেই দিতে পারবেন। আচ্ছা। সেক্ষেত্রে আমরা যদি দিনের শুরুটা মানে খুব সকাল থেকে করি, তাহলেই আমাদের আসলে এইটা খুব সময়টা আমরা ঠিক ইম্পর্টেন্ট। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হ্যাঁ, পারবো। এটা খুব এটা ইম্পর্টেন্ট। আপনি যদি একদম মানে নিয়ম করে আপনার কাজ কয় ঘন্টা লাগবে, কখন শেষ হবে, সেটা যদি নিয়ম মানে ক্যালকুলেট করে ফেলতে পারেন তাহলে হবে। আমি যেমন জি একদম ফজরের টাইমে ওঠার চেষ্টা করি, অর্ডার বুঝে। ফজরের আগে উঠে নামাজ পড়ার পর পরই কাজ শুরু করে দেই, এবং আমার রান্না অলমোস্ট 10টার ভিতরে আমি শেষ করার চেষ্টা করি। 10:30 থেকে 11টার ভিতরটাই, এবং তারপর ডেলিভারি ম্যানের হাতে খাবার দিয়ে দিই, এবং আমার 12টার ভিতরে, 12টা থেকে 1টার ভিতর কাস্টমারের হাতে খাবার পৌঁছে দেয়। যার কারণে আচ্ছা, আপনি যদি সময়টা মেনটেন করে চলেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। একটা পরিবারকে সামলিয়ে, তারপরে একটা মানে বাচ্চা সামলিয়ে, যখন আসলে এরকম একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হয় যে একদম ঠিক অন টাইমে আমাকে খাবারটা তার হাতে পৌঁছে দিতে হবে, তখন আসলে অনেকটা মানে দায়িত্ব বোধ কাজ করে। সেই জায়গাটা থেকে আসলে একজন রন্ধনশিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে মানে আরো যারা এই প্রফেশনের সাথে জড়িত, তারা আসলে নিজেদেরকে মানে কিভাবে তৈরি করতে পারে, বা যারা এই প্রফেশনে আসতে চায় তারা মানে নিজেদেরকে কিভাবে তৈরি করলে তারা মানে এই রন্ধন শিল্পের মানে নিজেদের অবস্থানটাকে সুন্দর করে তৈরি করতে পারবে? আসলে রান্না কম বেশি তো সবাই পারবে, সেই ক্ষেত্রে গুরুত্বর সাথে সাথে আমি মনে করি টাইমিংটার উপর যদি গুরুত্ব দেওয়া হয়, যে আমার এই কাজটা, এই রান্নাটা করতে এতক্ষণ লাগে, তাহলে আমি কয়টায় শুরু জি করলে কয়টায় শেষ হবে, কয়টায় ডেলিভারি ম্যান আসবে, ডেলিভারি ম্যানের আসাটাও কেউ কনফার্ম করতে হবে মাঝখানে, তাকেও টাইমলি আনতে হবে, তাকেও টাইমলি খাবারটা হাতে দিতে হবে। এই টাইমিং এর আচ্ছা ব্যাপারগুলো যদি মেনটেন করা যায় তাহলে আমি মনে করি যে সম্ভব। আচ্ছা, আমি আসলে কমেন্ট গুলো একটু মানে বলতে চাই। আমাদের নওশিন জান্নাত আপু কমেন্ট করেছেন, আপু অনেক সুন্দর করে বুঝিয়ে বলছেন, অনেক ধন্যবাদ আপু। পাশে থাকো। আমি আশা করছি যে তোমাদের
সব প্রশ্নের উত্তর আমি আসলে ঠিক মতোই করতে পারছি। নাদিয়া আফরিন, স্বাগত জানাই, শুভকামনা দুজনকেই। আপনাকেও শুভকামনা জানিয়েছেন নাদিয়া আফরিন আপু। আপুকেও শুভকামনা, থ্যাংক ইউ। নওশীন জান্নাত আপু, মাশাআল্লাহ আপু, এগিয়ে যান, শুভকামনা রইল আপনার জন্য। অনেক আসলে সবাই আমাদেরকে অনেক শুভকামনা জানিয়েছে। হ্যাঁ, নওশীন জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম বি রহমান, আচ্ছা মাহবুব ভাই, নাইস টু সি ইউ বোথ, থ্যাংক ইউ ভাইয়া। নার্গিস তৃষ্ণা, শুভকামনা আপনাদের জন্য। আমাদের ছোট আপু নার্গিস, সে আমাদেরকে শুভকামনা জানিয়েছে। আচ্ছা, আমিনুল হাসান ভাইয়া ওয়াচিং, থ্যাংক ইউ ভাইয়া, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। তারপরে এম এইচ রানা, দুজনকেই অভিনন্দন। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। রিয়াদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, তারপরে মোহাম্মদ নাসির আহমেদ, মাশাআল্লাহ আপু, ধন্যবাদ ভাইয়া। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন তন্নিস কিচেন থেকে জিনাতারা তন্নি আপু, যিনি একই সাথে একজন মা, একজন একটা বাড়ির আসলে বউ, একজন ওয়াইফ, একজন মানে ভালো বেশ বড় উদ্যোক্তা বলতে পারি আমরা। আপু, আপনার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা মন থেকে। আমরা আসলে মানে রন্ধন শিল্পটাকে আরো মানে বড় করে আসলে আমাদের দেশে মানে মেয়েরা যারা এই রন্ধন শিল্পের সাথে জড়িত, আমরা মানে তাদের সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। মানে তারা অনেকেই মনে করে যে এত লেখাপড়া শিখে মানে আসলে রন্ধন শিল্পটাকে যখন কেউ তার ক্যারিয়ার হিসেবে বেছে নেয়, তখন অনেকেই আসলে বিষয়টাকে সহজভাবে নিতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে মানে কতটুকু নিজেদেরকে মানে আসলে পাশে থাকা উচিত, যারা আমাদের সাথে আছেন তাদের কতটা আমাদের পাশে থাকা উচিত, বা কিভাবে সহযোগিতা করা উচিত আমাদেরকে? আসলে মানে আপনি কি পছন্দ করেন সেটার উপর নির্ভর করবে। আপনার যদি রান্নাটা ভালো লাগে তখন আপনি এটাকে পেশা হিসেবে নিতে পারবেন। আপনার যদি রান্না ভালো না লাগে কিন্তু আপনি প্রয়োজনে কোনো একটা এই মুহূর্তে কিছু একটা করতে হবে, সেই তাগিদ থেকেই শুধুমাত্র শুরু করেন, বা অন্য কেউ পাশের বাসার ভাবি শুরু করেছে, অমুক আপু শুরু করেছে, আমিও শুরু করে দেই, জিনিসটা তাহলে হবে না। হ্যাঁ, আপনি হয়তো পেজ খুলবেন, দুই একজন কাস্টমারও পাবেন, কিন্তু কিছুদিন পর আপনার ওই যে ল্যাকিংস গুলো ছিল বা ওই যে ইচ্ছা শক্তির একটু অভাব ছিল, যার কারণে একসময় না একসময় আপনি থমকে যাবেন। তাই আপনি এই প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নিবেন কিনা, আপনার ভিতর প্রফেশনালিজম আছে কিনা, এই বিষয়ে আপনার জ্ঞান আছে কিনা, এটা ভালো করে দেখে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এই রান্নাটা খুব ভালো করে পারি, শুধুমাত্র সেই রান্না ভালো পারলেই হবে না, সেই সাথে সাথে আপনাকে ডেলিভারি সিস্টেম নিয়ে জানতে হবে। আপনাকে পারফেক্ট কোথায় গিয়ে বাজার করলে আপনি কম দামে জিনিসটা পাবেন, কিভাবে আপনার প্রফিট মার্জিনটা আপনি কিভাবে রাখতে পারবেন, সেই জিনিসগুলো আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি মানে এই পজিশনে আগাই যেতে পারবেন। আচ্ছা, ওকে। আমাদের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের তন্নি আপু আমাদের সাথে আছেন তন্নিস কিচেন থেকে। আচ্ছা, আমার এখানে দেন তন্নি আপু, এক্ষেত্রে আমাদের আসলে যারা আমরা রান্নার সাথে নিজেরা জড়িত, তাদের আসলে মানে রান্নার বিষয়ে লেখাপড়াটা মানে আসলে কিছুটা জ্ঞান থাকা খুবই জরুরি। লেখাপড়াটা আসলে কতটা জরুরি রান্না সম্পর্কে জানার জন্য, বা মানে সমস্ত আসলে বিষয়গুলোতে
পরিপূর্ণ ধারণা নেওয়ার জন্য আসলে মানে পড়াশোনার বিষয়টা আপনি যদি একটু বলতেন। জ্ঞানের কোনো শেষ নাই। আর রান্নাটা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি থেকেও। শুনেছি আপনি নিজেও অনেক পড়াশোনা করেন, আপনি বইয়ের পোকা। হ্যাঁ, আমি আমার যতটুকু পড়তে খুব শুনেছি। ভালো লাগে। আমি মানে একদম ছোটবেলা থেকে আমার ফ্যামিলি সবাই এরকম ছিল যে তাদের সবারই শোয়ার সময় একটা না একটা বই হাতে থাকতো। আমার নানুরও তাই ছিল। সে 19 ইয়ার্সেও ঘুমানোর আগে একটা কিছু না কিছু পড়তো। তো ওই পড়ার অভ্যাসটা আমার আগে থেকেই ছিল। তবে আমি বলবো যে ইসের জ্ঞানটা না, যে পড়ার জ্ঞানটা আপনি এই ক্ষেত্রে যে খুব একটা কাজে লাগবে তা না। তবে হ্যাঁ, যে কোনো জিনিস কাজ শুরু করার আগে যদি মানে কোনো কিছু ঝালাই করে নেন সেটা ভালো হয়। সেটা রেসিপির ক্ষেত্রেও হয়, নতুন কোনো আইটেম করতে যাচ্ছেন আপনি জানেন, কিন্তু তবু আরেকবার রেসিপিটা আরেকবার একটু দেখে নিলাম, আরেকবার একটু পড়ে নিলাম, তখন সেই জিনিসটা ভুল থাকার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমি বলবো আচ্ছা, জ্ঞানের চর্চার কোনো শেষ নাই। আপনি সব বয়সে, সব সময়ে, সব অবস্থায় আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আমি শুধু হুম, পড়াশোনা থেকে যে জ্ঞান অর্জনের কথা বলি সেটা না, আমি আমার কাজের বুয়ার কাছ থেকে অনেক কিছু শিখি। এমন অনেক হ্যাঁ, টিপস হ্যাঁ। আছে যেগুলো আমি জানতাম না, বা আমাকে আমার শাশুড়ি মা বা আমার যা তারাও শিখায় নাই, কিন্তু কাজের লোকের কাছ থেকে সেই টিপস গুলো আমি খুব সহজে শিখে গেছি। যে যার কারণে আচ্ছা। জ্ঞানের কোন সীমা রেখা নাই, আপনি সব জায়গা থেকে আর সব আসলে অবস্থায় লজ্জা পাওয়ার সবকিছু। ওই বিষয়টা থাকা উচিত না, না, কোনো কিছু শেখার বিষয়ে। শেখার বিষয়ে আমরা লজ্জার আসলে, কোনো স্থান জি, নাই। জি। আপু আসলে খুব ভালো লাগলো আজকে আপনার সাথে মানে কথা বলে। এমন একজন মানুষ যিনি আসলে প্রাতিষ্ঠানিক মানে শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট সফল, তার পরিবারের ক্ষেত্রেও যথেষ্ট সফল একজন মানুষ, আহ, সফল একজন মা, সফল একজন স্ত্রী, এবং সফল একজন ঘরের বউ বলতে পারি আমরা। যেহেতু শাশুড়ি মানে মা অনেক আপনাকে হেল্প করেছে, অবশ্যই সে যথেষ্ট আন্তরিক ছিলেন বলেই মানে আপনি এতটা পথ আসতে পেরেছেন। তার জন্য আমাদের আসলে মন থেকে অনেক আন্তরিক ধন্যবাদ তার জন্য। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আশা করছি আমাদের যারা দর্শক ছিলেন আমাদের সাথে, তারাও আপনার কথাগুলো শুনে মা- মানে খুব উদ্বুদ্ধ হবেন নিজেদের চলার পথে। এই জিনিসগুলোকে আসলে খেয়াল করবেন যে সততা নিয়ে কাজ করলে, এবং সময়ের দিকটা যদি তারা খেয়াল করেন যে আসলে ঠিক সময় ঠিক কাজটা যদি তারা করতে পারেন, তাহলে তারা অবশ্যই সফল হবে। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ব্র্যান্ড ফোকাসকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়ার্ল্ড ট্রেককে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপু। আপনাকেও আপনার ধন্যবাদ। সাথে আবার, জি, আপনার সাথে আবার কখনো নিশ্চয়ই কথা হবে। হ্যাঁ, জি, দোয়া করবেন আমাদের জন্য। আপনিও দোয়া করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।